হ্যালো বন্ধুরা, 11 জুন 1981 সালের রাতের সময় ইসেই সাগাগাওয়া নামক একজন ব্যক্তি ফ্রান্সে নিজের বাড়িতে ছিল। এই রাতে সে তার এক বন্ধুকে ডিনারের জন্য নিমন্ত্রণ করেছিল। তার ওই বন্ধুর নাম রেনি হার্টফেল ছিল। এরা দুজন ক্লাস ফেলোস ছিল। কিন্তু এই মেয়েটি কি জানতো যে ইসেই তার সাথে আসলে কি করতে চাইছিল? এই মেয়েটি ইসেইয়ের অ্যাপার্টমেন্টে আসে এবং লিভিং এরিয়াতে বসে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়েছিল। ঠিক তখনই ইসেই একটা বন্দুক নিয়ে তার উপর গুলি করে বসে। সে নিজের বন্ধুকেই হত্যা করে। বন্ধুরা, ইসেই আসলে একজন নরখাদক ছিল। আগামী কিছুদিন ধরে সে এই মেয়েটিকে খেয়ে চলে। আমি এই সমস্ত ডিটেলসে ঢুকছি না, কিন্তু এই ঘটনাটা এতটাই আজব যে বিশ্বাস করাটা খুবই মুশকিল। ইসেই সাগাগাওয়া 1949 সালে জাপানের এক ধনী পরিবারে জন্মগ্রহণ করে। তার পিতা একজন ধনী বিজনেসম্যান ছিল। তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না। ইসের ছোটবেলার থেকেই লিটারেচার পড়ার খুবই শখ ছিল। কিন্তু এই ছেলেটা নিজের ভেতরে একটা রহস্য লুকিয়ে রেখেছিল। বন্ধুরা, ইসে ছোটবেলার থেকেই মানুষ খেকো হওয়ার ইচ্ছা রাখত। এই ধরনের খেয়াল ছোটবেলার থেকেই তার ভেতরে আসতো। আর স্বাভাবিকভাবেই সেই সময় কেউই এটা জানতো না। বন্ধুরা, সময় পেরোতে থাকে আর ইসেই ইংলিশ লিটারেচারে মাস্টার্স করে নেয়। কিন্তু নরখাদক হয়ে ওঠার চিন্তাভাবনা এখনও তার মনের ভেতরেই ছিল। বন্ধুরা, যখন ইসের বয়স 24 বছর, তো তখন একবার জাপানের শহর টোকিওতে সে একজন মহিলার পিছন করে। ওই মহিলা নিজের বাড়ি ফিরছিল। রাতের সময় ছিল। পিছু করতে করতে ইসেই ওই মহিলার বাড়িতে ঢুকে পড়ে। ততক্ষণে ওই মহিলা ঘুমিয়ে পড়েছিল। ইসেই ওই মহিলাকে মেরে তাকে খেতে চাইছিল, কিন্তু ওই মহিলা হঠাৎই ঘুম থেকে উঠে পড়ে আর সে চিৎকার করতে শুরু করে দেয়। ইসেকে পুলিশ গ্রেপ্তার করে নেয়, কিন্তু খুব তাড়াতাড়ি তাকে ছেড়েও দেওয়া হয়। এর পিছনে ইসের পরিবার ছিল। ইসের পিতা ওই মহিলাকে মোটা অঙ্কের টাকা অফার করে আর ওই মহিলা নিজের কেস তুলে নেয়। 1977 সালে ইসে ফ্রান্স চলে যায়। সে ফ্রান্সে পিএইচডি করার জন্য গিয়েছিল। তার কথানুসারে সে প্রত্যেক রাতেই চিন্তা ভাবনা করত যে সে কোনো মেয়েকে মেরে ফেলবে আর তাকে রান্না করে খাবে। সে নিজের কাছে একটা বন্দুক পর্যন্ত রেখে দিয়েছিল। বন্ধুরা, তারপর ওই রাত আসে, 11 জুন 1981 রাত, যখন ইসেই নিজের ক্লাস ফেলো রেনে হার্টফেল্ডকে নিজের বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করে। সে রেনেকে বলে যে সে পড়াশোনা রিলেটেড কিছু ডিসকাস করবে। রেনে নেদারল্যান্ডসের থেকে ছিল আর সেও ফ্রান্সে পিএইচডি করতে এসেছিল। তার কোনো আইডিয়া ছিল না যে ইসের মনের ভেতরে কি চলছিল। ইসের মতে সে নিজেকে খুবই খারাপ দেখতে মনে করত আর ওই মেয়েটিকে খেয়ে সে নিজের ভেতরে ওই মেয়েটির এনার্জি অ্যাবজর্ব করতে চাইছিল। এই জগতে কি ধরনের মানুষজন রয়েছে আর তাদের ঘিরে থাকা নানান আজব কাহিনী, যেগুলো আমাদের এই সভ্য জগতের উপর প্রশ্ন করায়। যাই হোক, এরপরে যেটা ঘটে সেটা আমি আপনাকে ভিডিওর শুরুতেই বললাম। ইসে এই মেয়েটির বডি পার্টসগুলোকে ফ্রিজে রেখে দেয়। সে তার ছবিও তুলে রাখে। পরে সে ওই মেয়েটির দেহের অবশিষ্ট অংশগুলোকে একটা ব্রিফকেসের ভেতরে করে নদীতে গিয়ে ফেলে দিতে চাইছিল। আর ঠিক তখনই পুলিশ তাকে রাস্তাতেই ধরে ফেলে। বন্ধুরা, এই ঘটনাটা এতটাই ডিস্টার্বিং ছিল যে ফ্রান্স ও জাপান দুই দেশেই এই খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু এরপর যেটা ঘটে সেটা খুবই আফসোসজনক ছিল। এই নরখাদক লোকটা কখনো জেলে যায়ইনি। আসলে ইসের পিতা একজন বড় উকিল হায়ার করে নেয় এবং সেই উকিল আদালতে এটা প্রমাণ করে দেয় যে ইসেই মেন্টালি আনস্টেবল। পরবর্তী 2 বছর ধরে এই কেস চলতে থাকে আর শেষমেশ ফ্রান্সের আদালত ইসেকে মেন্টালি অসুস্থ বলে ফ্রান্সের একটা মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এখানে কয়েক বছর থাকার পর ইসেকে পুনরায় জাপানে পাঠিয়ে দেওয়া হয়। জাপানেও ইসেকে একটা মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয়। এর কিছু বছর পর এটা বলা হয় যে ইসে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তাকে মেন্টাল অ্যাসাইলাম থেকে ছেড়ে দেওয়া হয়। বন্ধুরা, ফ্রান্সে এই কেস যদিও বন্ধ হয়ে গিয়েছিল কারণ সে ওইখানে মেন্টালি আনস্টেবল ডিক্লেয়ার হয়েছিল। জাপানেও এখন সে স্বাধীন ছিল, মানে একজন নরখাদক যে নিজেই স্বীকার করে যে সে একজন মেয়েকে মেরে খেয়ে ফেলেছে। সে এখন পুরোপুরি স্বাধীন ছিল। বন্ধুরা, লোকেরা আদালতের এই সিদ্ধান্তটাকে খুবই ক্রিটিসাইজ করে। সেই সময় জাপানে এই লোকটির উপর লোকেদের রাগ ক্ষোভ ঘৃণা বেড়ে গিয়েছিল।
কিন্তু তবুই সে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে থাকে। সে ইন্টারভিউজ দেয়, বহু বই পর্যন্ত লেখে, এমনকি সে রেস্টুরেন্টগুলোতে রিভিউ পর্যন্ত দিত। মানে একজন খুনি, একজন নরখাদক ব্যক্তি যে নিজের জীবন স্বাধীন মুক্তভাবে কাটিয়ে চলেছিল। তার বক্তব্য ছিল যে তার খুব বড় ভুল হয়ে গিয়েছে, আর তার সাজা হলো লোকে তাকে খুবই রাগ ও ঘৃণার চোখে দেখে। কিন্তু তার পরিবর্তে তার মৃত্যুদণ্ড হওয়ার দরকার ছিল। এমনকি তার মা বাবার মৃত্যুর পর তাদের শেষ কৃতকার্য করারও তাকে সুযোগ দেওয়া হয় না। তার পুরো পরিবার তাকে খুবই ঘৃণা করত। এই ব্যক্তির মৃত্যু 2022 সালে হয়, আর সে ততদিন ধরে স্বাধীনভাবে নিজের জীবন কাটাচ্ছিল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।